আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জেরিন, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি ক্লাস নিব বিবিএস পাস কোর্সের। আমার পড়ানোর বিষয় ব্যবসা পরিচিতি, ব্যবস্থাপনা প্রথম পত্র। আজকে আমি ব্যবসা পরিচিতি থেকে পড়াবো কোম্পানির গঠন ও দলিল সমূহ। কোম্পানির গঠন ও দলিল সমূহ এই চ্যাপ্টারের আজকে আমার প্রথম ক্লাস। আমি এই অধ্যায় থেকে যা যা পড়াবো: যৌথ মূলধনী কোম্পানির গঠনের পদ্ধতিসমূহ, সংঘ স্মারক বা পরিমেল বন্ধ সংজ্ঞা। চলো এবার আমরা মূল পড়ায় চলে যাই। এখন আমরা যৌথ মূলধনী কোম্পানি গঠনের পদ্ধতিসমূহ আলোচনা করব। আচ্ছা, বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। যৌথ কোম্পানি গঠনের জন্য যারা কোম্পানিটা গঠন করতে চায়, প্রবর্তক বা উদ্যোক্তাদের কোম্পানির গঠনের বা কোম্পানি আইনের ধারা, উপধারা এবং কোম্পানি গঠন সম্পর্কে তাদের উদ্যোক্তাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। এছাড়াও কোম্পানির উদ্যোক্তা বা প্রবর্তকদের কোম্পানির ব্যবসা সম্পর্কেও স্বচ্ছ ধারণা থাকতে হবে। যৌথ মূলধনী কোম্পানি কয়েকটি ধাপে সংগঠিত হয়ে থাকে বা গঠিত হয়ে থাকে। এই ধাপগুলো এখন আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এক নম্বরটা হলো উদ্যোগ গ্রহণ পর্যায়। দুই নম্বরটা হলো মানসিক রূপরেখা তৈরি। তিন নম্বরটা হলো দলিল পত্রাদি তৈরি। চার নম্বর হলো নিবন্ধনের জন্য আবেদন। পাঁচ নম্বর হলো কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ এবং কার্যারম্ভ। তাহলে যে একটা যৌথ মূলধনী কোম্পানি গঠনের ক্ষেত্রে উদ্যোক্তাদের বা প্রবর্তকদের এই ধাপগুলো সম্পূর্ণভাবে অনুসরণ করতে হয় বা পালন করতে হয়। প্রথমটা হলো উদ্যোগ গ্রহণ পর্যায়, মানসিক রূপরেখা তৈরি, দলিল পত্রাদি তৈরি, নিবন্ধনের জন্য আবেদন, কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ এবং কার্যারম্ভ। কোম্পানি গঠনের প্রথম ধাপ হলো উদ্যোগ গ্রহণ পর্যায়। এই পর্যায়ে উদ্যোক্তাগণ ব্যবসা বা কোম্পানি গঠনের উদ্দেশ্যে কোম্পানি সম্পর্কে কয়েকজন একের অধিক ব্যক্তি প্রাথমিকভাবে একসাথে মিলিত হয়ে কোম্পানির সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং এর ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করে দেখে। প্রাইভেট লিমিটেড কোম্পানির 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন মিলে এই কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করতে হয়।
যারা কোম্পানি গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করে তাদেরকে বলা হয় উদ্যোক্তা। এই উদ্যোক্তারা মিলে কোম্পানির বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে এর সাফল্য সম্পর্কে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করে কোম্পানি গঠনের পরবর্তী পর্যায়ে বা পরবর্তী ধাপে কাজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে বা এগিয়ে যায়। তার পরবর্তী ধাপ হলো মানসিক রূপরেখা তৈরি। এটা হলো কোম্পানি গঠনের দ্বিতীয় ধাপ। এই মানসিক রূপরেখা তৈরির ক্ষেত্রে উদ্যোক্তাগণ কী করে, ব্যবসায়ের একটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক রূপরেখা তৈরি করে থাকে। এইখানে যে বিষয়গুলো স্থান পায় সেগুলো হলো সাধারণত নিম্নলিখিত বিষয়গুলো মানসিক রূপরেখার মধ্যে স্থান পায়। সেটা হলো, প্রথমটা হলো পরিকল্পনা তৈরি। পরিকল্পনা যে ধাপগুলো স্থান পায় সেগুলোর মধ্যে হলো, প্রথমটা হলো পরিকল্পনা তৈরি। উদ্যোগ গ্রহণ পর্যায়ের পর মানসিক রূপরেখা তৈরির ক্ষেত্রে সঠিক পরিকল্পনা তৈরি করতে হয়। পরিকল্পনার মধ্যে উদ্যোক্তাগণ একত্রিত বসে পরিকল্পনার মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করে সেগুলো হলো, প্রাথমিক মূলধন কত হবে কোম্পানির আয়তন কেমন হবে, কোম্পানির প্রকৃতিটা কেমন হবে, তারপরে শেয়ারের সংখ্যা কত হবে, সেই শেয়ারের আঙ্কিক মূল্য কত হবে, তারপরে হবে কোম্পানির মুনাফা বা লভ্যাংশ কি করা হবে। সেই সমস্ত বিষয়ে একটা সঠিক পরিকল্পনা তৈরি করা হয়ে থাকে। তার পরবর্তীতে ধাপ হলো নাম নির্ধারণ করা। কোম্পানির নামকরণ। এই ক্ষেত্রে উদ্যোক্তাগণ যাবতীয় পরিকল্পনা করার পর কোম্পানির জন্য একটি নাম নির্ধারণ করেন এবং সেই নামটি কোম্পানির ক্ষেত্রে কোম্পানির জন্য ব্যবহার করার জন্য তারা নিবন্ধকের কাছে অনুমতি প্রার্থনা করেন। নিবন্ধক যদি নামটি ব্যবহারের অনুমতি দেন, সেই ক্ষেত্রে তারা সেই নামে কোম্পানিটি গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। কোম্পানির যখন নিবন্ধকের কাছে নাম প্রেরণ করা হয় তখন একাধিক নাম পাঠাতে হবে। কারণ হলো, পূর্বে যে নামে কোম্পানি নিবন্ধন করা আছে সেই নামে আর কোনো নতুন কোম্পানি প্রতিষ্ঠিত হতে পারবে না। যদি নিবন্ধক মিলিয়ে দেখেন যে সেই নামটি পূর্বে কোথাও ব্যবহৃত হয়েছে, তবে সেই ক্ষেত্রে নিবন্ধক অন্য একটি নাম নির্ধারণ করে দিবেন এবং নামের পাশে টিক চিহ্ন দিয়ে রাখবেন, যাতে সেই নির্ধারিত নামটি স্থির করা সহজ হয়ে থাকে। আচ্ছা, যখন কোম্পানি নাম নির্ধারণ করা হয়ে যাবে তখন সেটাকে আমরা নামের ক্লিয়ারেন্স বলতে পারি। নামের যখন ক্লিয়ারেন্স হয়ে যাবে, তারপরে কোম্পানির উদ্যোক্তাগণ পরবর্তী ধাপে কাজ করার জন্য এগিয়ে যাবেন। আচ্ছা, তারপরে উদ্যোক্তাগণ কোম্পানি গঠনের জন্য কি কাজ করবেন, সেটা হলো দলিল পত্রাদি তৈরি। 3 নম্বর কাজটা কি হবে? দলিল পত্রাদি তৈরি। দলিল পত্রাদি তৈরি। কোম্পানির নিবন্ধকগণ কোম্পানি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলপত্র তৈরি করে নেবেন। উদ্যোক্তাগণ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিল তৈরি করে নেবেন। প্রধানত 2টি দলিল কোম্পানি গঠনের জন্য তৈরি করতে হয়। এক নাম্বার হলো
সংঘ স্মারক বা স্মারকলিপি, স্মারক বা আরেকটা হলো সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী। বিধি বা পরিমেল, সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী। এই কোম্পানি গঠনের ক্ষেত্রে এই দুইটি দলিল অবশ্যই তৈরি করতে হবে। তাহলে সংঘ স্মারকলিপিটা কি? 1994 সালে আইন অনুযায়ী কোম্পানি গঠনের বিধান বা 94 সালের আইন অনুযায়ী 1994 সালের কোম্পানি আইনের 6 ধারায় কোম্পানি স্মারক লিপি সম্পর্কে বলা হয়েছে যে সীমাবদ্ধ সংঘ স্মারক বা স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল। 1994 সালের কোম্পানি আইনের 6 ধারায় সীমাবদ্ধ দায়সম্পন্ন কোম্পানির ক্ষেত্রে স্মারকলিপিতে যে বিষয়গুলো উল্লেখ থাকবে সেগুলো হলো, 1 নাম্বারটা হলো যে কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে নিবন্ধিত হওয়ার প্রস্তাব করেছে তার পরিমাণ মোট শেয়ারের সংখ্যা এবং তার আঙ্কিক মূল্য। 2 নাম্বারটা হলো প্রস্তাবিত কোম্পানির নাম এবং নামের শেষে অবশ্যই লিমিটেড শব্দটি ব্যবহার করতে হবে। আচ্ছা, যে কার্যালয় কোম্পানি নিবন্ধিত হবে তার ঠিকানা। কোম্পানি পরিচালনার সম্ভাব্য ঠিকানা। কোম্পানি পরিচালনার সম্ভাব্য এলাকা। কোম্পানি পরিচালনার ধরন ও উদ্দেশ্য। 6 হলো সংঘ
স্মারকে স্বাক্ষরকারী ব্যক্তির পূর্ণাঙ্গ নাম, স্বাক্ষর এবং বিপরীতে তাদের ক্রয়কৃত শেয়ারের সংখ্যা, সদস্যদের দায়, শেয়ার দ্বারা সীমাবদ্ধ, এই মর্মে একটি বিবৃতি। তাহলে সংঘ স্মারকটা হলো বা স্মারকলিপিটা হলো কোম্পানির মূল দলিল। 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি আইনের 6 ধারায় সংঘ স্মারক বা স্মারকলিপিতে যে বিষয়গুলো লিপিবদ্ধ থাকবে সেটা হলো কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে নিবন্ধিত হওয়ার প্রস্তাব করেছে, মানে অনুমোদিত মূলধন যেটা, তার পরিমাণ কত, মোট শেয়ারের সংখ্যা কত এবং প্রতি শেয়ারের মূল্য, আংকিক মূল্য কত সেটা উল্লেখ থাকতে হবে। প্রস্তাবিত কোম্পানির নাম এবং নামের শেষে অবশ্যই লিমিটেড শব্দটি ব্যবহার করতে হবে। যে কার্যালয়ে কোম্পানিটি নিবন্ধিত হবে তার পূর্ণ ঠিকানা, কোম্পানি পরিচালনার সম্ভাব্য এলাকা, তার মানে হলো যে এলাকাটা কোম্পানিটা পরিচালনা করবে তার সম্ভাব্য মানে এলাকার নাম উল্লেখ করতে হবে। কোম্পানি পরিচালনার ধরন ও উদ্দেশ্য, সংঘ স্মারকে স্বাক্ষরকারী ব্যক্তির পূর্ণাঙ্গ নাম, স্বাক্ষর এবং বিপরীতে তার ক্রয়কৃত শেয়ারের সংখ্যা উল্লেখ থাকতে হবে। সদস্যদের দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ, এই মর্মে একটি বিবৃতি। এটা হলো সংঘ স্মারকের বিষয়বস্তু বা যে বিষয়গুলো উল্লেখ থাকবে। সংঘ বিধি বা পরিমেল নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব। সংঘ বিধি বা পরিমেল নিয়মাবলী, এটা হলো যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, যে দলিলে কোম্পানি অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয় লিপিবদ্ধ থাকবে। আচ্ছা, 1994 সালের কোম্পানি আইনে 17 ধারায় বলা হয়েছে যে নিশ্চয়তা দ্বারা সীমাবদ্ধ বা সীমাহীন কোম্পানির ক্ষেত্রে অবশ্যই পরিমেল নিয়মাবলী তৈরি করতে হবে। তবে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিমেল নিয়মাবলী না তৈরি করলেও চলবে। সেক্ষেত্রে টেবিল এর নিয়ম অনুযায়ী কোম্পানি পরিচালিত হবে। এখন আমরা নিবন্ধনের জন্য আবেদন আলোচনা করব। এখন দলিলপত্র তৈরি করার পরে নিবন্ধনের জন্য কার্যক্রম শুরু করতে হবে। তাহলে প্রথম কি করতে হবে, যে নিবন্ধনের ক্ষেত্রে আবেদনপত্রের ফর্ম সংগ্রহ ও পূরণ, আবেদন পত্রের ফর্ম সংগ্রহ এবং পূরণ। নিবন্ধনের জন্য প্রথম আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এবং পূরণ করতে হবে। এই ক্ষেত্রে উদ্যোক্তাগণ তাদের নির্ধারিত এলাকা থেকে নিবন্ধনের অফিস থেকে প্রয়োজনীয় ফি দিয়ে একটি ফর্ম সংগ্রহ করবে এবং
প্রয়োজনীয় যদি আরও কোনো ফর্ম থাকে সেটাও সংগ্রহ করতে হবে এবং ফর্ম সংগ্রহ করার পর সেটা যথাযথভাবে পূরণ করে রাখতে হবে। আচ্ছা, তার পরবর্তী কাজ হলো দলিলপত্র তৈরি, সংযুক্ত এবং জমাদান। তৈরি, সংযুক্তি ও জমাদান। আচ্ছা, ফর্ম সংগ্রহ করা হয়ে গেলে ফর্ম জমা দেওয়ার পূর্বেই উদ্যোক্তাগণকে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় দলিলপত্র তৈরি করতে হয়। দলিলপত্র তৈরি করতে হয় এবং সেটা যথাযথভাবে পূরণ করতে হয় এবং দলিলপত্রগুলো এবং অন্যান্য কাগজপত্র রেডি রাখতে হবে। তারপরে সেই কাগজপত্রগুলো ফর্মটা যথাযথভাবে পূরণ করে এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো সেখানে যুক্ত করতে হবে এবং নির্দিষ্ট ফি সহ সেই কাগজপত্রগুলো নিবন্ধকের অফিসে জমা দিতে হবে। বিষয়গুলো বা যে জিনিসগুলো সংযুক্ত করতে হয় সেগুলো আমি একে একে বর্ণনা করছি। আচ্ছা, প্রস্তাবিত কোম্পানির জন্য একটি স্মারকলিপি জমা দিতে হবে। একটি স্মারকলিপি তৈরি করতে হবে যেটা কোম্পানির প্রধান দলিল, সেটা উদ্যোক্তাগণ আগে থেকে তৈরি করে রেখেছিল, সেটা 1 কপি জমা দিতে হবে এবং স্মারকলিপিতে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন সদস্যের স্বাক্ষর লাগবে এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন সদস্যের স্বাক্ষর লাগবে। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 2 জন উদ্যোক্তা বা সদস্যের স্বাক্ষর থাকবে এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন সদস্যের স্বাক্ষর থাকতে হবে। তারপরে দ্বিতীয়ত 2 নম্বর যে কাগজটা জমা দিতে হবে সেটা হলো পরিমেল নিয়মাবলী 1 কপি। পরিমেল নিয়মাবলীটা কি? পরিমেল নিয়মাবলী হলো কোম্পানি পরিচালনার অভ্যন্তরীণ দলিল। আচ্ছা, পাবলিক লিমিটেড প্রত্যেকটা কোম্পানিকে ক্ষেত্রেই পরিমেল নিয়মাবলী তৈরি করতে হবে এবং সেটার 1 কপি নিবন্ধকের অফিসে কাগজপত্রের সাথে জমা দিতে হবে। তবে যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তবে সেই ক্ষেত্রে তফসিল এ গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী পাবলিক লিমিটেড ক্ষেত্রে টেবিল এর নিয়ম অনুযায়ী কোম্পানি পরিচালিত হয়ে থাকে। সেই ক্ষেত্রে তফসিল এ যদি গ্রহণ করে থাকে তাহলে উদ্যোক্তা বা প্রবর্তকদের সেটা তারা এই নিয়ম অনুযায়ী চলছে বা চলবে এই মর্মে একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। আচ্ছা, ব্যাপারটা কি যে কোম্পানির মূলধনের পরিমাণ কত, মূলধনের পরিমাণটা কত এবং মূলধন নিয়ে সে কী পরিমাণ মূলধন নিয়ে নিবন্ধিত হতে চায় সেটার পরিমাণ উল্লেখ করতে হবে। হ্যাঁ, সেখানে মোট শেয়ারের পরিমাণ কত, শেয়ারের ধরন কেমন, শেয়ারের সংখ্যা এবং শেয়ারের আঙ্কিক মূল্য কত সেটা উল্লেখ করতে হবে এবং বিলিখিত মূলধনের পরিমাণ কত এবং বিলিখিত শেয়ারের পরিমাণ কত সেটা অবশ্যই সেখানে উল্লেখ থাকতে হবে। আচ্ছা, 4 নাম জমা দিতে হবে। আচ্ছা, পরিচালক হিসাবে দায়িত্ব পালনে যারা সম্মত বা রাজি আছে তাদের একটি নামের তালিকা প্রদান করতে হবে এবং তারা সেই কোম্পানি পরিচালনার যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করেছে কি না সেটা অবশ্যই উল্লেখ থাকতে হবে। যারা কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে থাকে তাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার ক্রয় করতে হয়, তা না হলে তারা সেই কোম্পানির পরিচালনার দায়িত্ব পালন করতে পারে না। তবে সেই যোগ্যতা সূচক শেয়ারের সংখ্যাটাও সেখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, যারা কোম্পানির পরিচালক হিসাবে দায়িত্ব পালন করতে চায় তাদের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করতে ইচ্ছুক এই মর্মে একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। আচ্ছা, কোম্পানির নাম সম্পর্কে একটি ঘোষণাপত্র প্রদান করতে হবে। যে নামটা স্থির করা হলো এই নামের একটি ঘোষণা দিতে হবে এবং নামের শেষে অবশ্যই লিমিটেড লিমিটেড শব্দটি ব্যবহার করতে হবে। আচ্ছা, কোম্পানির সব দলিলপত্র কাগজপত্র আইন অনুযায়ী পালন করা হয়েছে এই মর্মে একজন আইনজীবী অথবা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট
ঘোষণাপত্র প্রদান করতে হবে। দলিলপত্র সংযুক্তি এবং জমা দেওয়ার পরে আবেদনপত্র এবং দলিলপত্রাদি পরীক্ষা করে যদি নিবন্ধক সন্তুষ্ট হন তাহলে তার নিবন্ধন বহিতে কোম্পানির নাম যুক্ত করে নেন বা নিবন্ধন করে নেন। নিবন্ধনের প্রমাণস্বরূপ নিবন্ধক ওই কাগজটিতে স্বাক্ষর করেন এবং কোম্পানি তার নিজস্ব সিলমোহর অঙ্কিত করে একটি নম্বরযুক্ত প্রমাণপত্র ইস্যু করে। এই প্রমাণপত্রটাকে কি বলা হয়? নিবন্ধনপত্র বা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এই কাগজপত্র, এই নিবন্ধনপত্র পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি তার স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি তার স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারে না। তাকে স্বাভাবিক কাজকর্মের জন্য আবার নিবন্ধকের কাছে আবেদন করতে হয় এবং আবেদনের সাথে কিছু কিছু কাগজপত্র তাকে জমা দিতে হয়। এখন আমরা কার্যারম্ভের অনুমতি সংগ্রহ এবং কার্যারম্ভ আলোচনা করব। আচ্ছা, 5 নম্বরটা কি? কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ এবং কার্যারম্ভ আলোচনা করব। আচ্ছা, প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরপরই কাজ শুরু করে দিতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরই কাজ শুরু করতে পারে না। তাকে কি করতে হয়? একটি বিবরণপত্র বা বিকল্প বিবরণপত্র রেডি করতে হয়, তৈরি করতে হয়। এই বিকল্প বিবরণপত্র তৈরির মাধ্যমে সে পত্রিকায় জনগণকে শেয়ার ক্রয় করার জন্য আহ্বান জানিয়ে থাকে। আচ্ছা, অতঃপর অনুমতিপত্র সংগ্রহের জন্য পুনরায় নিবন্ধকের নিকট যে কাগজপত্রগুলো জমা দিতে হয় সেটা হলো বিবরণপত্র বা বিকল্প বিবরণপত্রে ছাপানো 1 কপি, পরিচালকের সংখ্যা, নাম, পদবি এবং ঠিকানা, পেশা উল্লেখ করে একটি কাগজ জমা দিতে হবে। পরিচালক হিসাবে কাজ করতে ইচ্ছুক এ মর্মে লিখিত এবং স্বাক্ষরিত একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। আচ্ছা, পরিচালক ন্যূনতম শেয়ার ক্রয় করেছে এবং সেই শেয়ারের মূল্য পরিশোধ করেছে, এর একটি ঘোষণাপত্র প্রদান করতে হবে। আচ্ছা, উপরিক্ত ধারাগুলো সঠিকভাবে পালন করা হয়েছে এ মর্মে একজন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির ঘোষণাপত্র জমা দিতে হবে। আচ্ছা, উপরিউক্ত কাগজপত্র জমা দেওয়ার পর নিবন্ধক সন্তুষ্ট হলে পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ করার অনুমতিপত্র প্রদান করে থাকেন। এই অনুমতি পাওয়ার পর পাবলিক লিমিটেড কোম্পানি তার স্বাভাবিক কাজকর্ম শুরু করে এবং শুরু করার জন্য সে খবরের কাগজে জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানিয়ে একটি বিবরণপত্র প্রচার করেন, যা দেখে জনগণ সেই কোম্পানির শেয়ার ক্রয় করবে এবং সেই ক্রয়ের মাধ্যমেই যৌথমূলধনী কোম্পানি মূলধন সংগ্রহ করে থাকেন। এরপর পাবলিক লিমিটেড কোম্পানি তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যায়। এটাই হলো এইভাবে পাবলিক লিমিটেড কোম্পানির কাজ করার অনুমতি লাভ করে থাকে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে যৌথমূলধনী কোম্পানি গঠন করতে গেলে 5টি পর্যায়ে কার্য সম্পাদন করতে হবে। প্রথমটা হলো উদ্যোগ গ্রহণ পর্যায়। এই ক্ষেত্রে উদ্যোক্তা বা প্রবর্তকরা কোম্পানি গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করবে, যাচাই বাছাই করবে। মানসিক রূপরেখা তৈরি, এই ক্ষেত্রে 2টা কাজ করা হয়। একটা হলো সঠিক পরিকল্পনা এবং প্রতিষ্ঠানের জন্য নামকরণ। দলিলপত্রাদি তৈরি, এই ক্ষেত্রে 2টি গুরুত্বপূর্ণ দলিল তৈরি করা হয়। একটা হলো স্মারকলিপি আর দ্বিতীয়টা হলো পরিমেল তৈরি, নিয়মাবলী। আচ্ছা, নিবন্ধনের কাছে আবেদন। কাগজপত্র দলিলপত্র তৈরি হওয়ার পরে নিবন্ধক কাছ থেকে একটি প্রয়োজনীয় ফি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেটা যথাযথভাবে
পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে। জমা দেওয়ার পর 5 নম্বর পদক্ষেপটা কি, কাগজপত্র সঠিকভাবে জমা দেওয়ার পর নিবন্ধক যাচাই বাছাই করে দেখবেন যে কাগজপত্র সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে তার প্রতিষ্ঠানের নামটি বা কোম্পানির নামটি নিবন্ধন বইতে লিপিবদ্ধ করে নেবেন এবং কাজ করার অনুমতি প্রদান করবেন। অনুমতি পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করে দিতে পারবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি যথানিয়মে কাজ শুরু করতে পারবে না। তাকে কি করতে হবে, বিকল্প বিবরণপত্র তৈরি করতে হবে, কারণ বিবরণপত্রের মাধ্যমে বাজারে জনগণকে শেয়ার ক্রয় করার আহ্বান জানা হয় এবং এই শেয়ার বিক্রয়ের মাধ্যমেই কোম্পানি তার প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে থাকে। আচ্ছা, বিবরণপত্র তৈরি করার পর তার আরও বিভিন্ন কাগজপত্র জমা দিয়ে তারপরে সে পাবলিক লিমিটেড কোম্পানি তার কাজ করার অনুমতিপত্র সংগ্রহ করে থাকে এবং যথানিয়মে তার ব্যবসা পরিচালনা করতে পারে। এই হলো মোটামুটি যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী বা গঠন পদ্ধতি। প্রিয় ছাত্রীরা, আজকে ক্লাস এখানেই শেষ। তোমরা আশা করি এটা ভালো করে পড়বে, কারণ গঠন প্রণালীটা প্রায়ই পরীক্ষায় আসে। এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, এটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে এবং ভালো করে পড়তে হবে। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সবাই সুস্থ থেকো।